আপা বলুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি আপা? ভালো, হ্যাঁ আছি, আছি বোন। আপনার কথা শুনে আপা আমার কিছু আসার মতো কোনো ভাষা নেই আপা। আপনার সাথে এত এত ঘটনা ঘটে গেছে আমাদের কথা আমি আর কি বলবো, আমি বলতে পারতেছি না আপা। আমাকে না আপা, আমি কখনো ভাবতে পারিনি যে আপনার সাথে আমি সরাসরি কথা বলতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত বড় সুযোগ করে দিবে, সব আল্লাহ পাকের ইচ্ছা। আমি নজরুল ভাইকে ধন্যবাদ জানাই যে এত বড় একটা আয়োজন করার জন্য, আমাদের এত বড় একটা সুযোগ করে দিচ্ছে আপনার সাথে কথা কওয়ার জন্য। আমি সবাইকে ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রাখছে, হয়তো সামনে আরো ভালো কিছু করার জন্য, ভালো কিছু করবেন এই উসিলা দিয়ে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখছে। আল্লাহ পাক কাছে আমি এই দোয়াটা করি, আপনি আমাদের জন্য দোয়া করবেন। আপনার কাছে আপা আমার দুঃখের ভিতরে কথা আমি একটু থেকে বলবো। 5ই আগস্ট যখন আমার স্বামীকে নির্মম ভাবে হত্যা করছে, আপনার বক্তব্য আসা, আমার স্বামী ছিল যখন নাকি আমার স্বামীকে ফোন করছি, তুমি সরে যাও, তুমি চলে যাও। আমাকে আমার স্বামী বলতেছে না, আমার নেত্রী এখনো কিছু বলে নাই, এখন তো আমার নেত্রী বক্তব্য দেয় নাই, বলে নাই যে আমরা সরে যাব বা কিছু একটা করব। আমার নেত্রী যখন ভাষণ দিবে তখন আমি নিজে উদ্যোগ নেব। আপা আপনার আশা ছিল আমার হাজবেন্ডে আপনি কিছু বক্তব্য দিবেন, তারপর সে চলে যাবে, কিন্তু নির্মূল ঘাতকরা আমার স্বামীকে বাঁচতে দেয়নি। 5ই আগস্টে আমার স্বামীকে নির্মম ভাবে হত্যা করেছে এই বিএনপি জামাত শিবিরা মিলে। জানি না আপা সামনের দিনগুলো আমাদের কিভাবে যাবে। শুধু আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার স্বামী হত্যার বিচার যদি আপনি কোনোদিন করেন, রাব্বুল আলামিন যদি আপনার উসিলা দিয়ে যদি করায়, আমি কি বলবো আপা। আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে আপা, আমার স্বামীটারে এইভাবে মেরে ফেললো ওরা। 5ই আগস্ট বলছে আমার তোমার বাইরে না, আমার দুটা ছেলে আছে, আমার বাবা নাই, আমার মাটাকে কি দেখবে, ওরা জান ভিক্ষা দেয় নাই আপা, ওরা মেরে ফেলছে আমার স্বামীটাকে। গত 15 বছর বিএনপির এলাকা ছিল, আমার স্বামীর সাথে উঠা বসা চলাফেরা, তাদের বউ স্ত্রী নিয়ে সবাই ছিল এলাকায়। আমরা তো কাউকে কিছু বলি নাই, কারোর কোনো একটা আঘাত করি নাই, তো কেন 5ই আগস্টে আমার স্বামীকে নির্মম ভাবে হত্যা করলো আপা। আমি দেশবাসীর কাছে বিচার চাই, কেন আমাদের সাথে মনে হলো যখন 15 বছর তোমরা এলাকা ছিলা, তোমরা যখন ছিল আমরা তো কারো ক্ষতি করে ফেলাই নাই, তোমরা এইভাবে আমার সন্তান যেটা আজকে এতিম করলাম, আমার সন্তান যেটা আজকে বাবা রাখতে পারে না, সন্তান যেটা কেন বাপ ছাড়া বঞ্চিত হলো। আমার বাসুরে আমাদের যত ধৈর্য ব্যবসা ধরেন বোন। বাণিজ্য সব লুটপাট করে নিয়ে চলে গেছে। বাড়িও লুটপাট করছে। আমাদের ব্যবসা ছিল, 3টা ব্যবসা ছিল, 3টা ব্যবসা আমাদের লুটপাট করছে, আমাদের বাড়ি ঘর হুন্ডা মুন্ডা সব জ্বালিয়ে দিয়েছে, আমাদের কিছুই রাখেনি, আমাদের মানুষটাকে শুধু মেরে ফেলছে, আমাদের কর্মীদের ঘর লুটপাট করছে, আমার একটা কর্মীদের ভালোভাবে রাখতে দেয় নাই। আমি সাধারণ জনগণের কাছে এখানে কি কোনো দল করে কোনো অপরাধ, কোন দলকে ভালোবাসে কোনো অপরাধ? যার যার দল তো সবাই ভালোবাসতে পারে, কাছে আনতেই পারে, তার জন্য এভাবে কেউ ধৈর্য মৃত্যু দিতে ধরেন পারে? বোন, আপনি তোমরা তো ধৈর্য 15 বছর আমাদের ধরেন। সাথে ছিলা। আপনি আপনি শুধু আমার হাতটা আপনি মাথায় দিয়ে রেখে না, ওর মাথায় দিয়ে রেখে না আপা। হ্যাঁ নিশ্চয় আমি আছি, আমি যখন বেঁচে আছি আমার সব শাশুড়ি দিয়ে দেখবো। হ্যাঁ চোখে চোখে আমার শাশুড়ি অসুস্থ হয়ে গেছে, আমার শাশুড়িরা বলতে পারতো না, হ্যাঁ আমি দেখবো। আমার শ্বশুর দুনিয়া থেকে বেঁচে নাই। জানি না আপা, জানি না আপা আপনি কবে বাংলাদেশে আসবেন, আল্লাহর আসবো, কাছে দোয়া আমি করে আপনি আসবো, আমি যেখানে থাকেন আছি। আল্লাহ আপনি বাঁচান। আমি যত দূরে থাকি আমি আছি, আপনাদের কাছেই আছি। আমার সন্তানদের আজকে থেকে হতো 6 মাস ধরে বাবার মুখ দেখে না, বাবা করে ডাকতে পারেন। আপনি তো জানেন বাবা মারা কত যন্ত্রণা কত কষ্টের, আপনার থেকে এটা কেউ ভালো বুঝবে না আপা। বা আমার স্বামীকে ওরা নির্মম ভাবে হত্যা করছে আপা। আমার স্বামী ওকে বারবার বলছে আমার তোমরা লাগবে জেলখানা দিয়ে তো আমার মাইরা ফেলো না, আমার 2টা সন্তান আছে, আমার স্ত্রী না ওরা আছে, আমার মা শোনে না, আছে, ওরা ভাই শোনে আছে, না, বোন আছে। ওরা মানুষের জাত না, ওরা শুনবে না।
ওরা শোনে না বোন, আপনি ধৈর্য ধরেন, আপনি ধৈর্য ধরেন। আর একজনকে দেন নজরুল। রোকসানা আক্তার, আপনি আমাদের সাথেই থাকুন। তো এবার যাচ্ছি, এবার কথা বলবেন জোয়ারদার স্বর্ণালী রিয়া, সভাপতি শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ, মাগুরা। আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন আপনি? হ্যাঁ, আমি কেমন আছো? তোর হাতটা ভাঙ্গা। জি আপা, গতকাল থেকে তো হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আপা আপা, আমার হাত, আমার 5 তারিখে যেদিন আমার মানে গাড়িটা পুড়াই দিল, ওই কষ্ট থেকে যে পরে শুনলাম আমার বঙ্গবন্ধুর বাড়ি পুড়াই দিছে, তখন আমি আমার গাড়ি পুড়ানোর কষ্ট ভুলে গেছিলাম আপা। কিন্তু মিথ্যা মামলায় আমাকে ধরে নিয়ে যে থানায় নিয়ে যাওয়ার পরে মামলা দেয়। মামলা দেওয়ার পরে আমি যখন জেল খাটি 16 দিন জেল খাটার পরে অনেক ওদের কাছে অনুরোধ করে বিএনপির উকিল একটা গোপনে ধরে যে আমার 2টা বাচ্চা আছে, আমি ছাড়া ওদের দেখার কেউ নেই। যখন ওই বাচ্চাদের প্রতি ওনাদের একটু দয়া হয়, আমাকে গোপনে ইয়ে করে জামিন করে। সেই মানে তারপর ওরা প্রতিনিয়ত আমাকে ওরা কোর্টে নথি দেখতো যে আমার জামিনের হাজিরা মানে নথি জমা হয় কিনা, আমাকে উকিলই দাঁড়াইতে দিচ্ছিল না। পরে যখন 16 দিন আমি কারাগারে বিনা মানে মিথ্যা মামলায় জেল খেটে বের হয়ে পাও, ওই মামলার হাজিরা দিতে গিয়েছিলাম বাড়িতে যাওয়ার পর কোর্টে হাজিরা দিতে যাওয়ার সময় একটা বাজারে যখন আমার ইজি বাইক ঢুকে, তখন আমাকে বিএনপি সমর্থক কিছু আমার গাড়ির ইজি বাইকের রাস্তা রোড করে আমার মারার ফলে হাতটা ভেঙে যাওয়ার পরে এইভাবে আজ কদিন রয়েছে। এটা 29 তারিখের কথা, 29শে জানুয়ারি। কিন্তু আজকে যখন আমার বঙ্গবন্ধুর বাড়ি ঘুরাইতেছে না আপা, আমার এই হাতের ব্যথা একটু আমার মনে হচ্ছে না আমার এই হাতের ব্যথার কোনো কষ্ট নেই। গতকাল থেকে শুধু হৃদয় রক্তক্ষরণই হচ্ছে। আমার আমরা কেউ ভালো নেই আপা। 5 তারিখের পর থেকে আমাদের যত বাগানের গাছ আছে সব কেটে নিয়ে গেছে, আমার একটা হাঁসের খামার ছিল সব নিয়ে চলে গেছে। আমরা কেউ ভালো নেই আপা, কোনো কর্মী আপনার ভালো নেই। যারা আমরা তৃণমূলের, আমি মফস্বলের কর্মী, ওদের ভিতর মায়া নেই আপা। আজকে আমাদের মাগুরায় অত্যাচার চলতেছে, এই যে এখনকার নিউজ, ভাঙচুর করতেছে মেয়রের বাড়ি, এখন আমাদের চেয়ারম্যানের বাড়ি। আর কালকে ওরা ঘোষণা দিয়েছে ফেসবুকে, কালকে আর কার কার বাড়ি, হয়তো বা আমার বাড়ি তো আক্রমণ করতে পারে, যেহেতু আজকে আমি লাইভে আসছি। এখন আমাদের সাধারণ মানুষের দাঁড়াতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। যেখানে সেনাবাহিনী ডিপ্লয় করা, যেখানে আইন শৃঙ্খলা, সেখানে এই ধরনের ঘটনা ঘটায়। তুমি ধৈর্য ধরো, ওরা কত ভাঙবে। আপনাকে দেখে শক্তি পাই আপা। আপনার চেয়ে কষ্ট আমাদের বেশি না। আপনার কথা যখন মনে পড়ি, বঙ্গবন্ধুর বাড়িটার কথা যখন মনে হয়, আমাদের কষ্ট তখন ফিকে হয়ে যায় আপা। আমরা নজরুল আর একজনকে দাও। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমি এই জীবনে প্রথম আপনার সাথে কথা বলছি। আমার অনেক ড্রিম ছিল আমি আপনার সাথে কথা বলবো, কিন্তু এরকম পরিবেশ, এরকম সিচুয়েশনে কথা বলতে হবে, এরকম সিচুয়েশনে সুযোগ পাবো, এটা কোনোদিন ভাবি নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আমার কথা বলার আগে আমি শুধু আমার বাবা মুক্তিযোদ্ধা, তার একটুখানি কথা বলতে চাই। আমার বাবা মুক্তিযোদ্ধা, 1971 সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে কিশোর বয়সে, সে সময় উনি বাড়ি থেকে পালিয়ে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ফরিদপুর থানাধীন শিকারপুর ইয়ুথ ক্যাম্পে গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। সেখান থেকে ভারতের বীরভূম জেলায় রামপুরহাট আর্মি ট্রেনিং সেন্টারে উচ্চতর ট্রেনিং নেন। সেখানে 2500 ছেলের মধ্যে আমার বাবা 150 জন সহ বিশেষ ট্রেনিং প্রদান করে। বিশেষ ট্রেনিং প্রদান শেষে উনি শিকাগোতে অ্যাকশন ক্যাম্পে যোগদান করেন এবং সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। আজকে যখন আমি বলি আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, তখন আমাকে বলা হয় আমি একজন দেশদ্রোহীর সন্তান। আমার বাবা একজন দেশদ্রোহী, আমি নিজেও একজন দেশদ্রোহী, কারণ আমি
জয় বাংলা নিয়ে লেখালেখি করি, আমি আওয়ামী লীগ নিয়ে লেখালেখি করি, প্রধানমন্ত্রীর পক্ষে লেখালেখি করি। মাননীয় প্রধানমন্ত্রী 2001 সালে আমাদের বাড়িতেও অনেক ধরনের অত্যাচার করেছিল এই জামাত বিএনপি। আমার মা সক্রিয়ভাবে রাজনীতিতে 90 সাল থেকে রয়েছেন। সে সময় আমাদের এলাকায় কোনো মহিলা রাজনীতি করতো না। আমার মা মহিলা রাজনীতিবিদ হিসেবে তখন মিরপুর উপজেলা আওয়ামী লীগের, তাকে প্রতিষ্ঠাতা বলা হয়, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বলা হয় মিরপুর উপজেলাতে। 2001 সালে ওরা এসে আমাদের বাড়িতে লুটপাট করে মুক্তিযুদ্ধের যে ডায়েরি, সেই ডায়েরিটাও নিয়ে চলে যায়। আমার বাবার একটা ডায়েরি ছিল, সেখানে আমরা অনেক কিছু দেখেছিলাম, কিন্তু আজকে সেগুলা কিছু নাই। আমার মাকে মার্ডার কেসের আসামি করে সে সময় জেল হাজত প্রেরণ করে। একজন নারী হিসেবে জেল খাটার কারণে আমরা খুব ছোট ছিলাম, আমরা 4 বোন ভাই নাই, সেটার প্রভাব আমাদের উপরে কত নোংরা ভাবে পড়েছিল সেটা মাননীয় প্রধানমন্ত্রী আমরা ছাড়া কেউ জানে না। আজকে যখন আমরা একটা স্বাধীন দেশে আসছি, স্বাধীনভাবে চলছি, আজকে যে কোটা 18 সালে বিলুপ্ত হয়ে গেছে, সেই কোটা নিয়ে যারা এত লড়াই করছে, যখন আমি এটা নিয়ে সক্রিয়ভাবে অনলাইনে লেখালেখি শুরু করি, সবাই মোটামুটি জেনে গেছে যে আমি আওয়ামী লীগ সাপোর্টার এবং আওয়ামী লীগের পক্ষে কথা বলি। আমাকে নানাভাবে তারা হয়রানি করে। 5 আগস্টের পরে ঠিক বেলা 2টায় আমাকে জানানো হলো গেম ইজ ওভার, লাইভ টেলিকাস্ট চলছে। 4টার সময় আমি একটা ট্রাভেল এজেন্সিতে জব করতাম। 4টার সময় আমাকে ওখানে জানানো হলো কোনো আওয়ামী লীগ থাকতে পারবে না, এখানে কোনো আওয়ামী লীগ থাকতে পারবে না, যারা জয় বাংলার লোক তারা থাকতে পারবে না। আমাকে চাকরিচ্যুত করা হলো সেখান থেকে। তারা চাকরিচ্যুতই করে নাই, আমাকে তারা ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে যেয়ে জামাতের 2 মহিলা কর্মী, একজন নেত্রী একজন কর্মী, তারা 2 জন আমাকে শারীরিকভাবে আঘাত করে, নানা ধরনের নোংরা ভাষায় অপমান করে এবং বলে আমি যদি আওয়ামী লীগ নিয়ে লেখালেখি করি, আমি যদি লেখা বন্ধ না করি, আমার বাচ্চাদের উঠাই নিয়ে যাবে। যখন আমার বাচ্চাদের উঠাই নিয়ে যাওয়ার কথা বলে আমি খুব ভয় পেয়ে যাই, কারণ আমার বাচ্চা 2টো ছোট। সেখান থেকে বাসা ছেড়ে দিয়ে 3.5 মাস লুকিয়ে আলাদা জায়গায় আমার বাচ্চাগুলো নিয়ে লুকিয়ে দিন যাপন করি। এর মধ্যে আমার হাজবেন্ড একজন ইঞ্জিনিয়ার, উনি একটা প্রকল্পে আছে, কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিল। 14 আগস্ট উনি যখন অফিস যায়, তাকেও চাকরিচ্যুত করা হয়। কারণ একটাই, আমরা আওয়ামী লীগের পক্ষে কথা বলি, আওয়ামী লীগ সমর্থক, এটাই আমাদের মূল কারণ। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা চাকরি হারিয়ে কিভাবে কি করব, কিভাবে আমাদের মানে জীবনযাপন করব, এটা নিয়ে আমি পুরোটাই অসুস্থ হয়ে পড়েছি। আমার একটাই কথা, মাননীয় প্রধানমন্ত্রী, যারা এত বড় বড় কথা বললো, যারা এত কিছু করলো, তাদের নাকি কথার স্বাধীনতা ছিল না, তাহলে আজকে আমাদের স্বাধীনতা কোথায়? আমরা নারীরা স্বাধীন কোথায়? আজকে আমাদের সবখানে আঘাত করা হচ্ছে, আমরা যেখানেই কথা বলছি না কেন সেখানেই আমাদেরকে আঘাত করা হচ্ছে, আমাদের স্তব্ধ করে দেওয়া হচ্ছে, আমাদের বলা হচ্ছে আমরা কিছু বলবো না, আমাদের বলতে দেওয়া হবে না। আজকে সকাল হইলে আমরা অর্ধনগ্ন নারীর মৃতদেহ দেখতে পাই, গলাটা কাটা নারীর মৃতদেহ দেখতে পাই। এটাই কি আমাদের স্বাধীন দেশ? আমরা এ দেশ চেয়েছিলাম? আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দুঃখের কাছে আমার এই কথাগুলো কিছু না। এখানে যে বোনগুলোর কথা শুনলাম, তাদের কাছেও আমার কষ্টটা কিছু না। আমি এখন যেটা মনে করছি যে এদের কাছে সত্যি আমার কষ্টটা কিছু না, কিন্তু আমার কষ্ট একটাই, যে স্বাধীনতার জন্য আজকে এত কিছু, যে 71কে ওরা অস্বীকার করছে, যে 71 নিয়ে আমরা বাংলাদেশ পেয়েছি, সেই পতাকা তাদের কপালে টানিয়ে তারা স্বাধীনতার স্থপতির বাড়ি ভাঙছে। এটা তাদের কত বড় সাহস! তারা পারছে না স্বাধীনতার পতাকাটাকে চেঞ্জ করতে, দেশের নামটা চেঞ্জ করতে, কেন তারা পারছে না? তারা তো ঠিকই আমার বাংলাদেশের নামটা নিয়েই আগাচ্ছে। আমার দুঃখটা মাননীয় প্রধানমন্ত্রী আমি বলে বোঝাতে পারবো না আসলে। তুই ধৈর্য ধরো। এই 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 তাণ্ডব যারা করছে, এই দানবীয় কাণ্ড, এরা বেশি দিন টিকতে পারবে না ইনশাল্লাহ, এটা আমি বলে দিতে পারি। এদের পাপের ঘোড়া পূর্ণ হচ্ছে। তুই ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, দেখো সব ঠিক হয়ে যাবে। আমি তো আছি, এটুকু বলতে পারি।